শীতের কুয়াশামাখা সকালে সারার জীবনে হুট করেই যেন নেমে এসেছে এক অদ্ভুত বিষণ্ণতা। যে মেয়েটির ছোট্ট মনে শুধু শুভ্রর রাজত্ব, সে আজ কেন শুভ্রকে দেখলেই গুটিয়ে নিচ্ছে নিজেকে? শান্তার কোন বিষাক্ত চালের শিকার হল সরল মনের সারা? রাতের নিস্তব্ধতায় শুভ্রর বুকে মাথা রেখে সারা কি পারবে তার জমানো অভিমান আর কষ্টের কথাগুলো বলতে? সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গল্প ভরিংয়ে। আপনারা শুনছেন আমাদের বিশেষ ধারাবাহিক রোম্যান্টিক গল্প চুক্তির ৪ বছর। আজ শোনাব এই গল্পের অত্যন্ত আবেগঘন এবং রোমাঞ্চকর ৮ম পর্ব। গল্পের মূল পর্বে প্রবেশ করার আগে ছোট্ট একটি অনুরোধ। আমাদের গল্পগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, আজকের পর্বটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ইয়ারফোনটা কানে গুজে নিন আর ডুব দিন সারা ও শুভ্রর এক অন্যরকম অনুভূতির পৃথিবীতে। নবদিগন্তের সূচনা হয়েছে ধরণীতে। তবে আজকের সূচনা বেশ অন্যরকম। শীতের শুরু, চারিদিকে কুয়াশা আচ্ছন্ন, কাচের জানালা বেয়ে গড়িয়ে পড়ছে শিশিরের বিন্দু বিন্দু পানি। ভেসে আসছে বাড়ির সকলের কথা বলার আওয়াজ। সারা আড়ামোড়া খেয়ে চোখ মেলে টাকাল, বালিশের নিচে হাতড়ে নিজের অ্যান্ড্রয়েড মোবাইলটা নিল। ফোনের স্ক্রিন চালু করতে ভেসে উঠল তার আর শুভ্রর একে অপরের দিকে তাকিয়ে থাকা এক সুন্দর দৃশ্য। এটা তো সারাকে স্কুলে ভর্তি করানোর দিন ফাতিহা লুকিয়ে তুলেছিল। সারা মুচকি হাসল। তার ছোট্ট মনে শুভ্র নামের মানুষের ভরপুর রাজত্ব চলে। সময় বহমান, ঠিক নদীর উতলা স্রোতের মতো। নদীর স্রোত যেমন আমরা আটকে রাখতে পারি না, ঠিক তেমনি সময়ও কোনোভাবে আটকে রাখা যায় না। আর সুখের সময় হলে তো আরও তাড়াতাড়ি বয়ে যায়। সারা তালুকদার বাড়িতে এসে ৩ মাস হয়ে গেল। এই ৩ মাস সারার জীবনে এক সুন্দর অধ্যায় হয়ে সারা জীবন থাকবে, যেখানে ফারুক তালুকদার আর মিসেস আনিতার মতো বাবাই আর মা পেয়েছে, আনিস তালুকদার আর সুমনার আব্বু আম্মু পেয়েছে, মুনিরার মতো ফুপু পেয়েছে, অন্তু শ্রাবণের মতো দুটো ভাই পেয়েছে, আর সবশেষে ফাতিহা আর আনিশার মতো দুটো বেস্ট ফ্রেন্ডের মতো বোন পেয়েছে। এবাড়ির সকলে সারার সাথে ভালোভাবে কথা বললেও শান্তা সারাকে দু চোখে সহ্য করতে পারে না। আর সারা তো শুভ্রকে আর অরুকে নিজের কাছেই পায় না। তবুও সারা অনেক খুশি। সারা তার কোমর সমান চুলগুলো হাত খোপা করে ফ্রেশ হয়ে দরজা খুলে সিঁড়ি দিয়ে নামতে থাকল। চোখে ঘুম ভরপুর, ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল ৯টা। আজ শুক্রবার হওয়ায় সবাই বাড়িতে। সারাকে সিঁড়ি দিয়ে নামতে দেখে সোফায় বসে থাকা ফারুক তালুকদার বলে উঠল, গুড মর্নিং মামনি, ঘুম ভেঙেছে? জি বাবাই। সারা ফারুক তালুকদারের দিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে। ঠিক তখনই শান্তা সিঁড়ি দিয়ে নামতে যায় আর সারার গাউনে চেপে ধরে পা দিয়ে ফলে সারা এক পা এগোতেই উবুর হয়ে পড়ে যায় নিচে। ঘটনার আকস্মিকতায় সারা কিছু বুঝে উঠতে পারে না। শ্রাবণ এসে সারাকে ধরে দাঁড় করায়। সারার বেশি লাগে, ২ সিঁড়ির পর থেকে পড়লে কারোরই লাগে না। শান্তা একটা ডেভিল হাসি দেয় মনে মনে। তারপর বলে ওঠে, এ কি সারা, দেখে হাঁটতে পারো, আমি পড়ে যেতাম তোমার জন্য। শান্তার কথা শুনে শ্রাবণ একটা ধমক দেয় শান্তাকে। তারপর সারাকে নিয়ে টেবিলে চলে যায়। সারা শ্রাবণকে নিজের বড় ভাই মনে করে। কখন কি লাগবে না লাগবে, কখন কি প্রয়োজন বাড়ির কেউ না বুঝলেও শ্রাবণ বুঝে যায়। সারা মনে মনে ভাবে, প্রথমে শ্রাবণ ভাইকে রাগী মনে হলেও মনটা অনেক ভালো। শ্রাবণও সারাকে সব সময় প্রোটেক্ট করে। শুভ্র সারার থেকে দূরত্ব বজায় রাখে, কারণ সেও বুঝতে পেরেছে সারার বয়স তার তুলনায় অনেক কম, আর শুভ্র কারোর কথা অমান্য করে না বলে সারার থেকে দূরত্ব বজায় রেখে চলে। সকালে ব্রেকফাস্ট শেষে সবাই চা খেতে বসেছে। যদিও সারা খায় না, তবুও সোফায় সবার সাথে বসেছে। শুভ্র তার সামনাসামনি সোফায় অরুকে কোলে নিয়ে মোবাইল দেখছে। সারার ভাবনার মাঝেই শ্রাবণ আর এক ধমক দেয়। কি বলো? সারা এবার শ্রাবণের রাগী দৃষ্টি দেখে সব বলতে থাকে। যদিও ফাতিহা আর আনিশা না বলতে ইশারা করছিল, তাও সারা ভয়ে বলে দেয়, আসলে ভাইয়া, আমরা কাল পড়ার সময় আমাদের কারোর পড়া মুখস্থ হচ্ছিল না।
তাই ফাতিহা আপু লাঠি লুকিয়ে রাখে আর আনিশা আপু তো সেটা ভালাই দিয়ে জানালা দিয়ে। কিন্তু আপনি তো আর কাল পড়া ধরেন নাই, তাই আর লাঠি খুঁজেন নাই। সারার কথা শেষ হতেই শ্রাবণ আনিশার ফাতিহার দিকে রেগে তাকায়। আনিশা সারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, বান্ধবী তোর ব্যবহারটা আর ভুলব না, বান্ধবী তোর ব্যবহারটা আর ভুলব না। জানতাম না তোর আমাদের ফাঁসাই দিয়ে হবি দেওয়ানা। হায় বান্ধবী তোর ব্যবহারটা আজও ভুলিনি, বান্ধবী তোর ব্যবহারটা আজও ভুলিনি। জানতাম না তোর আর অন্তুর মনে এত শয়তানি। শুভ্র এ কদিন খেয়াল করছে সারা সবসময় মন মরা হয়ে থাকে। আগের মতো হাসি খুশি মেয়েটা এই কদিনে হঠাৎ চুপচাপ হয়ে গেছে, যা সবার চোখে পড়ছে। কেউ এর কারণ জিজ্ঞাসা করলেও সারার একটাই উত্তর, কিছুই হয়নি, এমনিতেই এমন মনে হচ্ছে। শুভ্র দুদিনের জন্য ঢাকা গেছে, এসে দেখে সারা আরও বেশি মনমরা হয়ে গেছে। এদিকে শুভ্র এক তিল পরিমাণ স্বস্তি পাচ্ছে না, নিজের প্রতি নিজেই বিরক্ত, কিছুই বুঝতে পারছে না। শুভ্র অনেকবার সারার কাছে জিজ্ঞাসা করতে গেছে, এতে সারা প্রচণ্ড রেগে গেছে শুভ্রর উপর। এটা খুব চিন্তিত শুভ্র। শুভ্র নিজের রুমে রকিং চেয়ারে বসে দুলছে, 2 আঙুল ভাঁজ করে কপালে দেওয়া। রাত গভীরে 11টা বেজে গেছে। শুভ্রর চোখে ঘুম ধরা দিচ্ছে না। শুভ্র সারার চিন্তায় মুশকুল। যে মেয়েটা শুভ্রর অনুপস্থিতে উতলা হয়ে যেত, সে এখন শুভ্রকে সহ্য করতেই পারছে না। শুভ্র বিষয়টা নিয়ে খুব চিন্তিত। সে জানে সারা এখনও ঘুমায়নি। কাল রাতেও যখন নিচে গিয়ে রুমে উকি দিয়েছিল, দেখছিল মোবাইল চালাচ্ছে। সারা নিজের ইচ্ছাই নিচে রুম নিচে একা থাকবে বলে। শুভ্র এতেও বেশ অবাক। না, শুভ্র আর ভাবতে পারছে না, মানসিক অশান্তিতে থাকা যায় না। শুভ্র মাথায় বুদ্ধি আসলো, সে এক্ষুনি যাবে সারার রুমে, সব কিছু খোলাসা করবে, নয়তো শুভ্র শান্তিতে ঘুমাতে পারবে না। শুভ্র জানে না কেন সারার জন্য চিন্তা হচ্ছে তার। সে তো এখনও বলছে, আগেও বলছে সে সারাকে ভালোবাসে না। ভালোবাসা হয় মনের মিলে, আর শুভ্র আর সারার মনের মিল হবে না, সাথে বয়সের ফারাক 12 বছরের। শুভ্র একটা হতাশার দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর হাঁটা দিল নিচতলায় সারার রুমের দিকে। কিন্তু হঠাৎ তার পা আপনা আপনি থেমে গেল। তার বিবেক বাধা দিচ্ছে এত রাতে একটা মেয়ের রুমে যাওয়ার জন্য। কিন্তু মন, সে তো অবাধ্য। মন বলছে, শুভ্র তুই যা, ও তোর বিয়ে করা বউ, কোনো ভয় নেই। শুভ্র নিজের মনের কথাই শুনল, এক নিঃশ্বাসে সারার রুমের সামনে এসে দাঁড়াল। তারপর নীরবে কয়েকটা শ্বাস নিল। হাতের আঙুল দিয়ে দরজায় আস্তে করে ধাক্কা দিল। চাপানো দরজা সাথে সাথে খুলে গেল। শুভ্র আস্তে করে ঘরে ঢুকে গেল। সারার রুম ছোট, সবুজ ড্রিম লাইটের আলোয় আলোকিত। একটা আলমারি, একটা বিছানা আর পড়াক টেবিল বাদে রুমে কিছুই নেই। শুভ্র রুমে ঢুকেই বিছানার দিকে তাকালো, না, বিছানায় বালিশ ছাড়া কিছুই নেই। শুভ্র ভাবল ওয়াশরুম, তাই অপেক্ষা করল। কিন্তু যখন দেখল তাও নেই, তখন শুভ্রর কপাল কুঁচকে আসল। কি মনে করে বারান্দার দিকে গিয়ে দেখল সারা আপন মনে মেঘে ঢাকা আকাশ, চারিদিকে কনকনে শীতের হিমশীতল বাতাসের মধ্যে কোনো শীতের পোশাক ছাড়াই চকচকে রূপালি চাঁদের দিকে তাকিয়ে আছে। শুভ্র কিছুটা এগোতেই শুনতে পেল সারার কণ্ঠে গুনগুন। শুভ্র কপাল কুচকাল। সারার ঠিক এক হাত পিছনে গিয়ে বুকে হাত বেঁধে দাঁড়াল। সারা শুভ্রর উপস্থিতি বুঝতে পারল না। আপন মনে চাঁদের দিকে তাকিয়ে আছে তো আছেই। শুভ্র সারার ঘাড়ে এক হাত দিতেই সারার ভোরকে পিছ খুঁড়ে দাঁড়াল। শুভ্রকে দেখেই চোখের পানি হাতের তালু দিয়ে মুছে নিল, তারপর চোখ মুখ শক্ত করে নিল সাথে সাথে। শুভ্র অবাক হয়ে তাকিয়ে আছে সারার দিকে। 2 দিনেই কেমন অগোছালো লাগছে সারাকে। সারা শুভ্রর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, কেন এসে? আর বলতে পারে না সারা। তার আগেই শুভ্র নিজের এক হাত দিয়ে সারার মুখ চেপে ধরে কোলে তুলে নি। সারা ছুটার জন্য মুড়িয়া হয়ে ওঠে। শুভ্র রুম থেকে বেরিয়ে দরজা চাপিয়ে দিয়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকে সারাকে কোলে নিয়ে। সারা শুভ্রর সাথে পারছে না। শুভ্রর কাছে সে নিতান্ত বাচ্চা। কয়েক সিঁড়ি উঠতেই সারা শুভ্রর যে হাত দিয়ে মুখ চেপে ধরছে সেই হাত কামড়ে ধরে শুভ্র। দাঁড়িয়ে যায়, লম্বা একটা দম নেয়, ব্যথা হজম করে নেয়। সোজা শুভ্র নিজের রুমে চলে যায়। শুভ্র গিয়েই দরজা লাগিয়ে সব কয়টা সিটকানি দিয়ে দেয়, তারপর সারাকে চেলে দেয় খাটের ওপর। রুমে পানি শেষ হয়ে যাওয়ায় পানি খেতে বেরিয়েছিল শান্তা। এভাবে শুভ্রকে সারাকে কোলে নিয়ে উপরে আসতে দেখে রাগে ফেটে যাচ্ছিল সে। পরমুহূর্তেই একটা কুটিল বিশ্রী হাসি হেসে মৃদুস্বরে শীষ দিতে দিতে নিচে নেমে যায়। ডাইনিং টেবিল থেকে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে খেয়ে নেয়।
তারপর বিড়বিড় করে বলে, বেচারি বোকা সারা, আসলেই বোকা। ইস, আমার চালগুলো কিভাবে গিলেছে। শুভ্রভাই শুধু শান্তা তালুকদারের, যে কেড়ে নিতে আসবে তাকেই সরাবো রাস্তা থেকে। শুভ্র দরজার দিকে তাকালে দেখল দরজা বন্ধ। শান্তা আবারও হাসল। সে জানে সারা বোকা অনেক, কিন্তু শুভ্রর অনুপস্থিতির সুযোগে সারাকে সে ভালোই টোপ দিয়েছে। শুভ্র চাইলেও আর সারা তার সাথে ফ্রি হবে না বলে হেসে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে গেল শান্তা। শুভ্র সারার দিকে তাকাতেই সারা মুখ ঘুরিয়ে নিল শুভ্রর দিক থেকে। শুভ্র কিছুটা গম্ভীর স্বরে সারাকে জিজ্ঞাসা করল, কি হয়েছে, আমি করছি তোমার? সারা নিশ্চুপ। কি হলো, জবাব দাও, শুভ্র কিছুটা চেঁচিয়ে বলে ওঠে। সারা এবার শুভ্রর দিকে তাকায়, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, রীতিমতো ফুপাচ্ছে মেয়েটা। শুভ্র বেশ অবাক হল। সে ভালো করেই জানে শুভ্র সামনে সারা রাগ দেখাতে পারে না। শুভ্র সারার পাশে গিয়ে বসে সারার থুতনি ধরে উঁচু করল তার মুখ। তারপর চোখে চোখে চোখ রেখে জিজ্ঞাসা করল, কি হয়েছে আমাকে বলো, না বললে বুঝব কি করে? সারা কেঁদেই যাচ্ছে। শুভ্র এবার সারার আরও কাছে গিয়ে সাফাকে 2 হাতের বন্ধনে নিয়ে নিল। সারার মিক ঠেকেছে শুভ্রর বুকে। সারা সরে আসতে চাইলেও শুভ্র জোরে চেপে ধরে রইল। শুভ্র আবার জিজ্ঞাসা করল, পিচ্চি পাখি বলো, কি হয়েছে? আমারই মন খারাপ লাগছে, বলো প্লিজ। সারা কেঁদেই যাচ্ছে, কিছুক্ষণ পর পর কেঁপে উঠছে। শুভ্র বুঝল গুরুতর কিছু একটা হয়েছে। শুভ্র আবার জিজ্ঞাসা করল, পিচ্চি পাখি প্লিজ বলো, দেখি কি হয়েছে, বলো না জান। সারার বেশ লজ্জা লাগল শুভ্রর মুখে জান ডাক শুনে, তবুও মনটা তার ভীষণ খারাপ, কথা বলতে পারছে না, বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। শুভ্র বুঝল সারা একটু লজ্জা পেয়েছে, তাই সারাকে ছেড়ে দিয়ে সারাকে নিজের কোলে বসাল। সারার ছোট্ট শরীর শুভ্রর কাছে এক আকাশ প্রশান্তি। শুভ্র সারার মুখের দিকে তাকিয়ে আবার বলে উঠল, বলো না জান, আমারই খুব কষ্ট হচ্ছে, প্রমিস, আমি সব সমস্যা সমাধান করব, বিশ্বাস করো আমারে, বলো প্লিজ। সারা এবার আর না বলে থাকতে পারল না, কান্না করতে করতে ভাঙা গলায় বলে উঠল। সারার এই কান্নার পেছনে লুকিয়ে থাকা শান্তার ভয়ঙ্কর সত্যিটা কি জানতে পারবে শুভ্র? শুভ্র কি পারবে সারার অভিমান ভাঙিয়ে তার মনের সব কষ্ট দূর করতে? নাকি শান্তার পাতা ফাঁদে আরও গভীরভাবে জড়িয়ে পড়বে এই দুজনের সম্পর্ক? সারার মুখ থেকে আসল সত্যিটা শোনার পর শুভ্রর প্রতিক্রিয়া কেমন হবে তা জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে আগামী পর্ব পর্যন্ত। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের পর্বটি আপনাদের কেমন লাগল? সারার এই অসহায়ত্ব আর শুভ্রর আকুলতা কি আপনাদের মন ছুঁতে পেরেছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন।